হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে ক্লাস 12-এর ইকোনমিক্সের চ্যাপ্টার 4 কেন্দ্রীয় ব্যাংকের একটা কোয়েশ্চেন পড়াবো। যে কোয়েশ্চেনটা হলো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর বিবরণ দাও। এর আগে আমরা এটা জেনেছি যে কেন্দ্রীয় ব্যাংক হলো একটা দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে থাকা ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, এবং এই কেন্দ্রীয় ব্যাংকই কী করে থাকে, তার অধীনস্থ যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো যেহেতু জনসাধারণকে ঋণ দেয়, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সবসময় এটা চায় যে সে ঋণের পরিমাণটাকে বৃদ্ধি করতে, মানে জনসাধারণকে বেশি মাত্রায় ঋণ দিতে। কেন কি, বাণিজ্যিক ব্যাংকগুলোর মূল উদ্দেশ্যই থাকে অতিরিক্ত মুনাফা অর্জন করা। তাহলে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি জনসাধারণকে ঋণ দেয়, সেই ঋণের বিনিময় বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে থাকে, জনসাধারণের কাছ থেকে একটা নির্দিষ্ট রেটে তারা কি করে, সুদ নিয়ে থাকে। তো সেই জন্য প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক, মানে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য থাকে এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা। কেন কি, যদি বাণিজ্যিক ব্যাংকগুলো অতিরিক্ত মাত্রায় জনসাধারণকে ঋণ দিতে থাকে, তাহলে সেক্ষেত্রে জনসাধারণের হাতে অতিরিক্ত মাত্রায় অর্থ চলে আসবে, এবং যে অর্থর দ্বারা জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, জনসাধারণ অতিরিক্ত মাত্রায় দ্রব্য সামগ্রী ক্রয় করতে শুরু করবে, যার ফলস্বরূপ মুদ্রাস্ফীতি দেখা দেবে, মানে জিনিসপত্রের দাম ক্রমাগত বৃদ্ধি পাবে। তাহলে এই মুদ্রাস্ফীতির হার থেকে বাঁচার জন্য অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর এমন কিছু নিয়মকানুন লাগু করে যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর জনসাধারণকে বেশি মাত্রায় ঋণ দিতে পারে না। তো যে সমস্ত পদ্ধতিগুলো দ্বারা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণকে নিয়ন্ত্রণ করে, আজকের কোয়েশ্চেনটা হলো সেটাই। সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং সেই পদ্ধতিগুলো কতটা দূর অবধি কার্যকরী হয়, সেই পদ্ধতিগুলো আলটিমেটলি কতটা ঋণকে নিয়ন্ত্রণ করতে পারে, আজকের কোয়েশ্চেনের মূল আলোচ্য বিষয় হলো সেটা। তো কেন্দ্রীয় ব্যাংক যে সমস্ত পদ্ধতি দ্বারা ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে, সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রধানত 3টে পদ্ধতির কথা আমরা পড়ব। সেই 3টে পদ্ধতি কি কি? ফার্স্ট পদ্ধতি হলো কি, ব্যাংক রেট। সেকেন্ড পদ্ধতি হলো খোলা বাজারে কার্যকলাপ। থার্ড পয়েন্ট হলো পরিবর্তনীয় জমার অনুপাত। এই 3টে পদ্ধতির দ্বারাই কেন্দ্রীয় ব্যাংক ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে। সবার প্রথমত যে পয়েন্টটা রয়েছে ব্যাংক রেট, এই ব্যাংক রেট বলতে যেটা বোঝাচ্ছে যে যেরকম জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, সেরকম বাণিজ্যিক ব্যাংকগুলোর যখন অর্থের প্রয়োজন হয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু দেশের কেন্দ্রীয় ব্যাংক যে রয়েছে সেই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। এবার বাণিজ্যিক ব্যাংক নিচ্ছে কিভাবে কেন্দ্রীয় ব্যাংকের থেকে, বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো কেন্দ্রীয় ব্যাংক, তার নিচে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, তার নিচে রয়েছে জনসাধারণ। তাহলে জনসাধারণের যখন ঋণ দরকার হয়, ঋণের রিকোয়ারমেন্ট হয়, জনসাধারণ কার কাছ থেকে নেয়? বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে। বাণিজ্যিক ব্যাংকের যখন ঋণের প্রয়োজন হয়, বাণিজ্যিক ব্যাংক কার কাছ থেকে নিচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের থেকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর যখন ঋণের দরকার, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যখন ঋণ নেয়, সেই ঋণ বাবদ কেন্দ্রীয় ব্যাংক কী করে? বাণিজ্যিক ব্যাংকের ওপরে একটা ইন্টারেস্ট রেট লাগু করে। তো বাণিজ্যিক ব্যাংকগুলো, সাপোজ ধরো দেখা গেল বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5% ইন্টারেস্টে টাকা ধার নিয়েছে। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5% ইন্টারেস্ট রেটে টাকা ধার নিয়েছে। তাহলে ওই ধার নেওয়া টাকাটা যখন বাণিজ্যিক ব্যাংক আবার জনসাধারণকে ঋণ দেবে, তখন 5% তো অবশ্যই নেবে, বাট তার বেশিও নিতে পারে, 5% অথবা তার বেশি। তার বেশি জনসাধারণের কাছ থেকে কে নেবে? বাণিজ্যিক ব্যাংক নেবে।
রেট অফ ইন্টারেস্ট। এবার দেখা গেল কেন্দ্রীয় ব্যাংক রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে 6% করে দিল, ঠিক আছে? তাহলে তখন বাণিজ্যিক ব্যাংকগুলোও আবার কি করবে? 6% বা তার বেশি করবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে তার রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে বাণিজ্যিক ব্যাংকের ওপরে লাগু করে, বাণিজ্যিক ব্যাংকও আবার কি করছে? জনসাধারণের কাছ থেকে কিন্তু সেরকমই বেশি রেট অফ ইন্টারেস্ট নিয়ে থাকে। তো এটা কেন হয়? সাধারণত আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকই কিন্তু জনসাধারণকে ঋণ দেয়, এবং সেই ঋণ নিয়ে জনসাধারণ কি করে থাকে? নানান ধরনের সেই ঋণের অর্থটা নানানভাবে তারা ইনভেস্ট করে। কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যবসায় অর্থটা ইনভেস্ট করে, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য ক্রয় করার জন্য কিন্তু এই অর্থটা খরচ করে থাকে। তো এক্ষেত্রে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে একটা ইন্টারেস্ট লাগু করে, যেটা হলো বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে প্রফিট। এবার যখন দেশে অর্থনীতি দেখা যাচ্ছে যে অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, সেই সময়তে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে বেশি মাত্রায় লোন অফার করে। কেন কি? এই অর্থ যেটা জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নিল, সেই অর্থটা নেওয়ার ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়ারটা বেড়ে যেতে থাকে, এবং জনসাধারণ বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কাজকর্ম করে এবং দ্রব্য সামগ্রী ক্রয় করে, যার ফলে দেশের সামগ্রিক অর্থনীতি ধীরে ধীরে বুস্ট হতে থাকে। এবার যদি দেখা যায় যে এই পরিস্থিতিটা কনস্ট্যান্ট চলতে চলতে মানুষ যদি অতিরিক্ত মাত্রায় দ্রব্য সামগ্রী ক্রয় করতে থাকে, তখন আমরা দেখতে পাবো যে মুদ্রাস্ফীতি হবে। এবার ঠিক এই সময়টাতেই যখন কেন্দ্রীয় ব্যাংক দেখতে পায় যে একটা মুদ্রাস্ফীতি ঘটছে, বাজারে মুদ্রাস্ফীতি ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে? প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকই তো কেন্দ্রীয় ব্যাংকের থেকে কিছু অর্থ নিয়ে রেখেছে, তাহলে সেক্ষেত্রে তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ওপরে বেশি রেট অফ ইন্টারেস্ট চাপিয়ে দেয়। তো যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংককে বেশি রেট অফ ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, তখন স্বভাবতই বাণিজ্যিক ব্যাংকগুলো আবার জনসাধারণকে বেশি রেট অফ ইন্টারেস্ট চাপিয়ে দেয়। তো তখন জনসাধারণ অতিরিক্ত রেট অফ ইন্টারেস্টে কিন্তু টাকা বেশি মাত্রায় আর তারা লোন নিতে চায় না। তো সেক্ষেত্রে তখন কি হয়? জনসাধারণের হাতে এই ক্যাশ টাকাটা যেটা রয়েছে সেটার পরিমাণ আস্তে আস্তে করে কমে আসে, যেটা জনসাধারণের পারচেসিং পাওয়ারকে আস্তে আস্তে করে কমিয়ে নিয়ে আসে, যার ফলে কি হয়? বাজারের সামগ্রিক চাহিদা অনেকটা কমে যায়, এবং মুদ্রাস্ফীতি যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যাটার কিন্তু অনেকটা সমাধান হতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে ব্যাংক রেটের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করছে? ঋণ নিয়ন্ত্রণ করছে। এর পরবর্তী আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির আরেকটা পদ্ধতি পড়ব, যেটা হলো খোলা বাজারে কার্যকলাপ। খোলা বাজারে কার্যকলাপ বলতে কি বোঝাচ্ছে? খোলা বাজারে কার্যকলাপ বলতে বোঝাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় কি করে? বাণিজ্যিক বাজারে কি করতে থাকে? তাদের কিছু শেয়ার, বন্ড এগুলোকে বিক্রি করতে থাকে, এবং প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককে বলা থাকে যে বাধ্যতামূলক তাদেরকে ওগুলো ক্রয় করতে হয়। তাহলে এক্ষেত্রে তারা যখন ওই শেয়ার, বন্ডগুলো ক্রয় করে, সেক্ষেত্রে দেখা যায় যে তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে কিন্তু নগদ অর্থের পরিমাণ আস্তে আস্তে করে কমে যেতে থাকে, এবং যখন বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ অর্থের পরিমাণ কমে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু চাইলেও আর অতিরিক্ত মাত্রায় জনসাধারণকে ঋণ দিতে পারে না। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে খোলা বাজারে কার্যকলাপের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী যে পয়েন্টটা বলছে সেটা হলো পরিবর্তনীয় জমার অনুপাত। পরিবর্তনীয় জমার অনুপাতে কি বলা হচ্ছে? প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেহেতু নিয়ন্ত্রণ করে, এবং কেন্দ্রীয় ব্যাংক না ঠিক
পিতামাতার মতো কাজ করে থাকে। পিতামাতা যেমন সন্তানদেরকে দেখভাল করে, তাদেরকে বড় করে তোলে, সেরকমই কেন্দ্রীয় ব্যাংকেও কিন্তু প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককে দেখভাল করে। তো সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো দায়বদ্ধ থাকে তাদের নির্দিষ্ট যে পরিমাণ অর্থ তাদের কাছে জমা রয়েছে তার একটা অংশ তারা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে বাধ্য হয়। এই কেন্দ্রীয় ব্যাংক কী করছে, বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কিছুটা অর্থ নিয়ে সেভিংস করে রাখে। আমরা যেরকম ধরো যখন প্রথম কাজ করতে শুরু করি তখন আমাদের বাবা মারা কী করে, আমাদের ইনকামের একটা অংশ নিজেদের কাছে রেখে দেয়। কেন রেখে দেয়? কেন কি আমাদের যখন কোনো ক্রাইসিস আসে, যখন আমাদের সেই টাকাটার দরকার হয়, তখন আমরা সেই টাকাটা যাতে বাবা মার কাছ থেকে পেতে পারি। কেন্দ্রীয় ব্যাংকও ঠিক একই ধরনের কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে সেটা নিজের কাছে জমা রাখে। বাণিজ্যিক ব্যাংকের যখন প্রয়োজন পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক সেই অর্থটা বাণিজ্যিক ব্যাংককে দিয়ে সাহায্য করে। তো এক্ষেত্রে এই যে জমা যেটা থাকছে, যে পরিমাণ অর্থটা প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে, যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা থাকলো, এই অর্থটাকে আমরা জমার অনুপাত বলছি। এবার এই জমার অনুপাতটাকে পরিবর্তনীয় কেন বলা হলো সেটা আমাদেরকে জানতে হবে। কেন কি এই জমার অনুপাতটা কিন্তু ফিক্সড নয়। এই জমার অনুপাতটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে যে কতটা পরিমাণ অর্থ জমা রাখতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিজনেস খুব ভালো হচ্ছে, তাদের কাছে অনেক ক্যাশ চলে এসছে এবং সেই ক্যাশটা তারা জনসাধারণের মধ্যে রিডিস্ট্রিবিউট করছে অ্যাজ আ লোন, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ওই লোনটাকে কিছুটা পরিমাণে কন্ট্রোলে আনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলতে পারে যে তোমরা এই ক্যাশ রিজার্ভটাকে বাড়িয়ে দাও। এবার যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি মাত্রায় অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, সেক্ষেত্রে তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো আর জনসাধারণকে বেশি মাত্রায় লোন দিতে পারে না। তাহলে তখন কি হয়ে গেল, জনসাধারণের কাছেও এই লিকুইড ক্যাশটা কমে গেল, জনসাধারণের পারচেসিং পাওয়ারটা কমলো, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা গেল। কিন্তু যদি দেখা যায় যে অর্থনীতিতে এমন একটা পরিস্থিতি এসেছে যে ধরো কোনো একটা মহামারীর বছরকেই যদি আমরা দেখি, সেই সমস্ত বছরগুলোতে জনসাধারণের কাছে অর্থ কম থাকে, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, এই সমস্ত বছরগুলোতে কিন্তু আবার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের পরিমাণকে কমিয়ে দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তখন কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে, বলে জনসাধারণকে তখন কি করো, অনেক সহজে যাতে জনসাধারণ ঋণ নিতে পারে সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়। এতে কি হয়, জনসাধারণ সেই ঋণের অর্থটা নিয়ে তাদের পারচেসিং পাওয়ারকে বাড়ায়, তারা সেই অর্থটাকে আবার কি করে, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাকশনের কাজে তারা ওটাকে ইনভেস্ট করে, যাতে আবার কান্ট্রির ইকোনমিটা বুস্ট হতে থাকে। তাহলে এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করে, নগদ জমার পরিমাণকে বাড়িয়ে বা কমিয়ে ঋণকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এই তিনটে হলো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তবে একটা বিষয় জানতে হবে যে এই তিনটে পদ্ধতির যে কোনো তিনটে পদ্ধতি গ্রহণ করা হোক বা তিনটের একটা গ্রহণ করা হোক, সব ক্ষেত্রেই যে এই পদ্ধতিগুলো সরাসরি কাজ করবে এবং এই পদ্ধতিগুলো নেওয়া মানেই যে সরাসরি ভাবে ঋণ নিয়ন্ত্রিত হয়ে যাবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না। এই পদ্ধতিগুলোর ইমপ্লিমেন্টেশনের অনেক পরে হয়তো ঋণ নিয়ন্ত্রিত হয়, বা কেন্দ্রীয় ব্যাংক সবসময় বাণিজ্যিক ব্যাংকের ওপরে এই সমস্ত নিয়মকানুন লাগু করলেই যে বাণিজ্যিক ব্যাংকও জনসাধারণের ওপরে এই নিয়মগুলো লাগু করবে সবসময় কিন্তু সেটা বলা যায় না। কেন কি প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংকের কাছেও যেমন বাণিজ্যিক ব্যাংক কিছুটা অর্থ রাখে, তেমন প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক কিন্তু নিজেদের কাছেও কিছুটা ক্যাশ রিজার্ভ হিসাবে রাখে। তাহলে সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোও অনেক সময় নিজেরা নিজেদের ইন্টারনাল প্রবলেমটাকে তারা সলভ করে নিতে পারে, সবসময় তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হয় না। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের পরিমাণ বাড়াক,
বা ব্যাংক রেটের পরিমাণ বাড়াক বা খোলা বাজারে কার্যকলাপ করুক, যাই করুক না কেন, সবসময় যে বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণের ওপরে সেই একই নিয়ম লাগু করবে, বা মানে একই নিয়ম বলতে বোঝাচ্ছি যে জনসাধারণকে কম পরিমাণ ঋণ দেবে, এটা কিন্তু হয় না। এই সম্পূর্ণ বিষয়টা কিছুটা মাত্রায় হয়তো কেন্দ্রীয় ব্যাংক মানে এই স্টেপগুলো নিলে কিছুটা মাত্রায় হয়তো ঋণটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে কোনো একটা স্টেপ নিলেই যে হঠাৎ করে অনেকটা মাত্রায় ঋণ নিয়ন্ত্রিত হয়ে যায়, এটা কিন্তু বলা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটিকে হিট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।